আসসালামু আলাইকুম। ২৪-৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে নাকি খোদ সেনাবাহিনী, এমন কথা অনেকেই বলেন, কখনো বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। বরং এই আন্দোলনের পুরোটাই মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনাতে হয়েছে। তাদের পরিকল্পনাতে তুমুল উগ্রবাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনার নীল নকশা ছিল। শেখ হাসিনার সরকারের পতন ঠিকই তারা ঘটিয়েছে, কিন্তু বাকি অর্ধেকটা তারা ফুলফিল করতে পারেনি এবং এখনও পর্যন্ত আমার মনে হয় যে তারা সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই ভয়ঙ্কর ডিজাইনের অংশ হবে খোদ সেনাবাহিনী, এই জায়গাটা কখনো মেলাতে পারেনি। বরং মনে হয়েছে যেটা সত্য কথা, যে সেনাবাহিনী শেষ মুহূর্তে যদি তাদের ওই ভূমিকায় অবতীর্ণ না হতো, তাহলে দেশে হয়তো গৃহযুদ্ধ বেঁধে যেত। শেখ হাসিনার জীবন রক্ষাও করেছে সেনাবাহিনী, কিন্তু দিন যত যাচ্ছে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন সরাসরি প্রকাশ্যে। গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমান বিএনপি নেতা রাশেদ খান, তিনি বলছেন যে ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের যে এক দফা, সেটি ৩রা আগস্ট ঘোষণা করেছিলেন, এমন দাবি করেছেন তার নিজের ফেসবুক পোস্টে। রাশেদ খানের কথা বলছি। রাশেদ খান শুরুতেই মাহফুজ আলম, মানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এর আগে দেওয়া ফেসবুক পোস্টের একটি অংশ টেনে নিয়ে এখানে উল্লেখ করছেন যে অসহযোগ আন্দোলনে কী কী থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ, অর্থাৎ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পরদিন পাঠ করেন। কিন্তু এটাকে ঘুরিয়ে জামাতের সংগ্রাম পত্রিকা লিখেছে ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয়, যা আসিফ মাহমুদ পাঠ করেন। আসলে এটি ঠিক নয়, আমরা জানি নাহিদ ইসলামী পাঠ করেছিলেন, সেটি এখানে বলা হচ্ছে। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামাত খুব ভালো করেই জানে, অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয়, নাহিদ ইসলাম পাঠ করেন, আর আসিফ অসহযোগ আন্দোলন পালনের দিক নির্দেশনা পাঠ করেন। তো এই বক্তব্যকে রাশেদ খান সম্পূর্ণ তিনি বিবেচনায় নিয়েছেন এবং তিনি বলছেন যে ২ তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার জন্য আমরা সবাই বিপক্ষে ছিলাম। ৩ তারিখ জনসমক্ষে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতিপূর্বে নাহিদুল ইসলাম একবার বলেছিলেন। মানে এখন এই কথাগুলো কেন আসছে? এই জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের কৃতিত্বের দাবিদার কারা, এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, টানাটানি শুরু হয়েছে এবং সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। রাশেদ খান বলছেন, সেনাবাহিনীর স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন। নিশ্চয়ই মনে থাকার কথা, ২ আগস্ট সেনাবাহিনী একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়, যেখানে বলা হয় যে ৩ আগস্ট সব সিনিয়র অফিসারদের নিয়ে বৈঠক হবে। আমরা নিশ্চয়ই জানি যে ৩ তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, সেনাবাহিনীর দরবার বৈঠক, যেখানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র অফিসার সহ সবাই সেখানে অংশ নেন। এবং এখানে রাশেদ খান বলছেন যে এরপর ৩ আগস্ট দুপুরবেলা সেনাপ্রধান বলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালাবে না। এটা কি মিথ্যা? সেনাবাহিনীর এই বক্তব্য কি জনতাকে সাহস যোগায়নি? মূলত ১ আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা জনগণের পক্ষে অবস্থান করবে, যে কারণে বলা যায় কার্যত ১ আগস্টেই শেখ হাসিনার পতন হয়ে যায় এবং সেই সিগন্যাল শেখ হাসিনা সহ মোটামুটি সব এমপি মন্ত্রীরা পেয়ে যান, যে কারণে ওই সময় থেকেই সব পালানো শুরু করে। গণ অভ্যুত্থানে ক্যান্টনমেন্টেরও অনেক ভূমিকা আছে। রাশেদ খান সবশেষ পর্যায়ে এসে যে কথাটি বলছেন যে আগে থেকেই সবাই সিগন্যাল পেয়ে যায় এবং বিশেষ করে শেখ পরিবারের প্রতিটি সদস্য আগে থেকে দেশ ত্যাগ করেন। এর মধ্যে অনেকেই আটক হয়েছেন, কিন্তু শেখ পরিবারের কাউকে তো আটক করা হয়নি, এটাও চরম সত্য কথা।
এবং একথাও আমরা জানি যে ৩রা আগস্ট ওই বৈঠকের পর সেনাপ্রধান সরাসরি চলে যান গণভবনে। সেখানে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেন পদত্যাগ করতে, বা পদত্যাগ করা না কথা বললেও সেনা সদস্যদের মানসিকতার কথা তিনি তুলে ধরেন যে কেউ আর এই আন্দোলনে মানে সেনাবাহিনী যে ভূমিকা পালন করছিল ওই ভূমিকায় আর থাকতে চাচ্ছে না। এটা সত্য কথা। প্রশ্ন হচ্ছে, সত্যি যদি সেনাবাহিনী সব কিছু জানতো, তাদের কাছে তো নানান ধরনের তথ্য ছিল, সেটি থাকা সত্ত্বেও কেন সেনাপ্রধান 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আরও 10-12 দিন আগে একটি অনুষ্ঠানে তিনি বলছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, সেনা সদস্যরা যার যার জায়গায় চলে যাবেন, এবং ওই অনুষ্ঠানে তিনি এ মন্তব্যও করেছিলেন যে সেনাবাহিনীর ভূমিকায় তৎকালীন প্রধানমন্ত্রীর কথা তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্ট, তাদের ভূমিকায় তিনি কৃতজ্ঞ। এমনকি 4 আগস্ট রাতেও নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্পষ্টতই বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কয়েক ঘন্টা পর যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেও তিনি এই মন্তব্য করেছিলেন নাকি। এমনকি ভারতের অন্যতম একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে গত এপ্রিলে জুলাই আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তার একটির শিরোনাম ছিল লেট নাইট টেলিকনফারেন্স অন আগস্ট 4, 2024 এবং বাংলাদেশ আর্মি জেনারেল সিল্ড শেখ হাসিনাজ ফেট। অর্থাৎ 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। মানে তিনি যদি জেনে থাকেন যে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের সময় ফুরিয়ে আসছে, কেন তিনি ওই সময় ওই মুহূর্তেই কয়েক ঘন্টা মাত্র আগে বলছিলেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। নর্থ ইস্ট নিউজ ওই সময়ে ওই প্রতিবেদনে আরও বেশ কিছু তথ্য দিয়েছিল এর আগের। সেখানে বলা হচ্ছিল যে 2024 জুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম দিকে সেনাবাহিনীর চেইন অব কমান্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছিলেন। চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমানের সঙ্গে তার সুস্পষ্ট বিরোধ ছিল। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনাপ্রধান কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিশেষত সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি এর মধ্যে অনেক বেশি আলোচিত এবং বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমানের উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন। আমরা এখনও পুরোপুরি সত্যটা জানি না, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় দিন যত যাবে অবশ্যই অনেক সত্য বেরিয়ে আসবে, যে সত্যগুলো এখন যা আমাদের কাছে মনে হচ্ছে তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।